একটা হলো আমাদের কমপ্লায়েন্স এন্ড সাস্টেইনেবিলিটি আপনাদের স্লাইডের শিডিউল অনুযায়ী। হ্যাঁ, আমরা কোনো স্লাইডে যাব না, আমি কোনো পাওয়ার পয়েন্ট রাখি না ইচ্ছা করে। আমার কাছে মনে হয়েছে যে আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করে নেওয়ার জন্য যতটুকু করা দরকার সেটুকু আমরা করলেই চলবে। হ্যাঁ, আমরা সবাই একটু কমপ্লায়েন্সে মনোযোগ দিই, স্লাইড ভুলে যাই। হ্যাঁ, একটু স্লাইড ভুলে যাই আপনি। হ্যাঁ, স্লাইড বাদ দেয়, আমরা একটু আলোচনা করি আগে। কমপ্লায়েন্স বলতে আসলে কে কি মনে করেন? দ্রুত, হ্যাঁ, শর্টকাট, কোনো ভুল শুদ্ধ নাই। কে কি মনে করেন এইটুকু বলেন, রাইট রং কোনো বিষয় না, আমরা কারেকশন করে নিব। কমপ্লায়েন্স বলতে কে কি বুঝেন, এক শব্দে দুই শব্দে যে যেভাবে বলতে পারেন, এক্সপ্লেইন করতে পারেন। কমপ্লেন করতে ভালো ডিসিপ্লিন এখানে সবাই ভালো ডিসিপ্লিন। হ্যাঁ, আর কিছু কেউ হলুদ দাগের ভিতরে চেয়ার টেবিল কিছু রাখা যাবে না। মানে হলো আপনার যে জায়গায় না করা হয়েছে সেই জায়গায় থাকবে না, সঠিক জায়গায় থাকবে। আর হ্যাঁ, এবার আমরা সিজার কাটার দিলে কাজ করবো, ঠিক আছে, গুছিয়ে যাতে সুন্দর জায়গায় মানে উনি আসলে শাফট টুলসের কথা বললো, তারপরে হইলো ওই রাস্তাঘাট ব্লক রাখা যাবে না, ফায়ার সেফটির কথা বললো। আর কেউ কিছু বলবেন? দেখেন, আমি এই বিষয়টা এভাবে আমরা একটা বড় রিজন হইলো, আমরা আমাদের একটা ক্যারিয়ারের বড় অংশ পার করে দিই, কিন্তু আমরা একটা বেসিক বিষয় জানি না। বেসিক বিষয় জানি না, এবং আমরা যখন ম্যানেজমেন্ট আমাদের কাছে চায় বা বলে, বা আমাদেরকে যখন কোনো কাস্টমারের কোনো মিটিংয়ে পাঠায়, আমরা যখন এই অপারেশন লেভেলের লোকজন নিয়ে যাই, ওরা কিন্তু চুপ করে দেয়, বসে থাকে, কথা বলে না। কেন বলে না? মানে সে হয়তো যেটা জানে এটা সঠিক, বাট সে কনফিডেন্স পায়। কেন পায় না? এটা কখনো ভেরিফাই হয় না। এটা কখনো কি হয় নাই? ভেরিফাই হয় না। মানে উনি যে সঠিক জানে এটা ভেরিফাই করা যায় না। এই আমি একটু সহজ করে দিই আজকে, সারা জীবন মনে রাখবে। এইটুকু দিবেন শুধু কমপ্লাই, ঠিক আছে? কমপ্লাই মানে হলো মান। কমপ্লাই মানে কি? মান। এই কমপ্লাই থেকে কমপ্লায়েন্সটা আসলে আলটিমেটলি অ্যাকুমুলেশন হয়েছে। কমপ্লাই মানে হলো মানা। কি মানবেন? মানবেন হলো আপনার প্রতিষ্ঠানটা যেই জায়গায় আছে সেই জায়গা জন্য প্রযোজ্য যে আইন আছে সেটা মানবেন। সেখানে সেই কোম্পানি যেই পলিসি প্রসিডিউর তৈরি করছে সেটা মানবেন। এবং সেখানে যে কাস্টমারের সাথে কাজ করেন, যে স্টেক হোল্ডার বা শেয়ার হোল্ডারের সাথে কাজ করেন, তাদের যদি কোনো বাধ্যবাধকতা বা নীতি বা কোনো কোড অফ কন্ডাক্ট থাকে সেটা মানবেন। এইটুকু মানতে পারলে এটাকে বলা হয় ইন জেনারেল কমপ্লায়েন্স। আমি আরেকটু সহজ করি। কমপ্লায়েন্স হলো আপনার ল অফ ল্যান্ড মান। এক নম্বর হলো যেই দেশের প্রতিষ্ঠান সেই দেশের আইন মান। এই দেশে যত ধরনের আইন এই প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। যেমন ধরেন যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রি হিসাব করে, তাহলে এখানে লেবার ল সবাই জানি আমরা, শ্রম আইনটা প্রযোজ্য। এটা যখন আমরা ব্যবসার ভিতরে চিন্তা করব তখন আবার শ্রম আইন না, এটা হলো ব্যবসা অ্যাক্ট প্রযোজ্য, ঠিক আছে? তার মানে ল অফ ল্যান্ড হলো এটা ব্যবসা অ্যাক্ট। এর পাশাপাশি হলো এখানকার পরিবেশ থেকে শুরু করে এখানকার ফাইন্যান্স, এখানকার আপনার কি বলে আপনার ট্যাক্সেশন, বয়লার, যত ধরনের মিনিস্ট্রি আছে তাদের যে অ্যাপ্লিকেবল আইন আছে সেগুলো মানতে হবে। যেমন ধরুন ট্রেড লাইসেন্স করি আমরা, এটা আমরা সিটি কর্পোরেশন আন্ডারে। তো এরকম যতগুলো রিকোয়ারমেন্ট আছে দেশের ল অফ ল্যান্ডের ভিতরে সেগুলো সব মানতে হবে। তাহলে এক নম্বর হলো ল অফ ল্যান্ড, দুই নম্বরে হলো আপনার আপনি যে কোম্পানি আছে সেই কোম্পানির পলিসি এবং প্রসিডিউর, তিন নম্বর হলো আপনি যে কাস্টমারের জন্য এই প্রতিষ্ঠানে কাজ করতেছেন এই কাস্টমারের যদি কোনো সিওসি থাকে, মানে কোড অফ কন্ডাক্ট। কোড অফ কন্ডাক্ট মানে হলো রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট মানে কি? এটা সুইং থেকে শুরু করে এটা লোকজনের হেলথ এন্ড সেফটি পর্যন্ত যে কোনো জায়গায় সম্প্রসারিত দিতে পারে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি হলো আমি বলছি শেয়ার হোল্ডার বা স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার মানে শেয়ার অথবা শেয়ার হোল্ডার মানে হলো, শেয়ার হোল্ডার মানে হলো মালিক। এক্সাম্পল, শেয়ার হোল্ডার মালিক মানে হলো এটা একটা এবিসি কোম্পানি, তিন বন্ধু মিলে করছে, সো তিন বন্ধু এটার মালিক। এবার আসলে হলো স্টেক হোল্ডার কারা? স্টেক হোল্ডার হলো ওই কোম্পানির সাথে যত মানুষের সম্পর্ক আছে, ওই ফ্যাক্টরির ক্লিনার থেকে শুরু করে এটার ফুড সাপ্লাই থেকে শুরু করে এটার যত ধরনের লোক আছে যারা এটার সাথে ইনভলভ, তারা সবাই স্টেক হোল্ডার। তাহলে আপনার এখানে শেয়ার হোল্ডার অথবা স্টেক হোল্ডারদের নিয়ম কানুনগুলো মানা। তাইলে আমরা মোটামুটি এই চারটা বিষয় যখন মানবো তখন এটা হলো কমপ্লায়েন্স। অর্থাৎ এই ফ্যাক্টরির জন্য কমপ্লায়েন্স হলো ব্যবসার অ্যাক্ট মানা, এখানকার সাথে সংশ্লিষ্ট যতগুলো মন্ত্রণালয় বাংলাদেশ সরকার আছে সেগুলোর অ্যাক্টগুলো বা আইনগুলো মানা, এখানে যে কাস্টমার আমাদের আছে তাদের কোড অফ কন্ডাক্টগুলো মানা, এবং আমাদের যে আরো স্টেক হোল্ডার আছে, যেমন ধরেন ফায়ার সার্ভিস হইতে পারে, থানা হইতে পারে, লোকাল আরো এনজিও হইতে পারে, তাদের নিয়ম কানুনগুলো বা তাদের প্রোটোকলগুলো মানা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি হলো আমাদের যত স্টেক হোল্ডার আছে তাদের নিয়ম কানুনগুলো মানা। এইটুকু যদি মানি আমরা এটা ইন জেনারেল কমপ্লায়েন্স বলি।
এবার আসেন আমি এটারে আরেকটু দেখি মাথার উপর দিয়ে না নিয়ে মাথার আশেপাশ দিয়ে নিতে পারি। এখানে আমি থাকি, আমি এখন কমপ্লায়েন্সে আছি, কমপ্লায়েন্সের ভিতরেই। যেমন উনি বলতে হলো রাস্তাঘাট ফ্রি রাখে। আপনার নাম কি ভাই? মিজান। রাস্তাঘাট ফ্রি রাখে। এখন আমি একটু বোঝার চেষ্টা করি এটা কোথা থেকে আসছে। রাস্তাঘাট ফ্রি রাখার বিষয়টা আমাদের শ্রম আইনে আছে এবং ব্যবসা যে অ্যাক্ট আছে দুই জায়গাতে আছে। বলছে যে কমপক্ষে 1 মিটার একটা রাস্তা থাকতে হবে। 1 মিটার রাস্তা থাকতে হবে মানে অ্যারাউন্ড 41 ইঞ্চ, মানে 41 ইঞ্চির মতো একটা রাস্তা থাকতে হবে। কি জন্য থাকতে হবে? ওয়ার্ক স্টেশন থেকে যাতে শ্রমিকরা বের হইয়া ফ্যাক্টরি থেকে নিরাপদ জায়গায় যাইতে পারে। আবার বলছে নিরাপদ জায়গায় যাওয়ার জন্য দরজা থাকবে বাধ্যতামূলক। কোনো জায়গায় যদি 20 জনের বেশি লোক কাজ করে তাহলে তাদের জায়গা বাইরে হওয়ার জন্য 20-এর যদি কম হয় তাহলে একটা দরজা, 20-এর বেশি হলে দুইটা দরজা। এটাও কিন্তু আইন থেকে আসছে, মানে আপনার ফ্লোর কয়টা দরজা হবে সেটাও আইন। কিন্তু এটা কোন আইন? এই যে আপনার আমি এক নাম্বার বলছি যে আপনার 41 ইঞ্চি, তারপরে আমি বললাম যে ডোর একটা হবে না দুইটা হবে সেটার একটা রিকোয়ারমেন্ট, ডোরটা কত হাইট হবে সেটার একটা রিকোয়ারমেন্ট আছে, ডোরটা কি ম্যাটেরিয়ালের হবে সেটার একটা রিকোয়ারমেন্ট আছে। এই বিষয়গুলো আসছে কোথা থেকে? এটা আসছে হলো সব এই আইদার ব্যবসা অ্যাক্ট থেকে অথবা শ্রম আইন। কোন অংশ থেকে আসছে? ফায়ার সেফটি অংশ থেকে আসছে। অর্থাৎ উনি যে রাস্তাঘাট ফ্রি রাখতে বলছে এটা হলো ফায়ার সেফটির ইনস্ট্রাকশন বা ফায়ার সেফটির নির্দেশনা থেকে আমরা নিছি। তো আর তার মানে হলো এই ফ্যাক্টরিতে আমরা যত কিছু করতেছি এটা কোনো না কোনো কমপ্লায়েন্সের ইনস্ট্রাকশন বা লয়ের অংশ, এই ছাড়া কোনো কিছু করা সম্ভব না। আমি কি এটারে কিছুটা মিলিয়ে দিতে পারছি কিনা আপনাদের? যে আমরা কমপ্লায়েন্স বলতে যেটা বুঝি যে এই আইন মানা, কোন আইন, যে দেশের প্রতিষ্ঠান আছে সেই দেশের আইন, সেই কাস্টমার, সেই স্টেক হোল্ডার এবং কোম্পানির পলিসি প্রসিডিউর। এখন আসেন এটার সাথে আমি আরেকটা বিষয় জোড়া দিই। এই যে আমি বলতেছি কোম্পানির পলিসি প্রসিডিউর, আমাকে একটু বলেন এই যে আজকে আপনারা প্রশিক্ষণের জন্য আসছেন এখানে, বাংলাদেশে বা বিশ্বের অনেক প্রতিষ্ঠান আছে যে জয়েন করার পর আমাদের কোনো ট্রেনিং এর দরকার নাই, ট্রেনিং করায় না বা ট্রেনিং এর ব্যবস্থা নাই। কিন্তু যেখানে প্রশিক্ষণের ব্যবস্থা আছে আর যেখানে ব্যবস্থা নাই এটা কিসের উপর ডিপেন্ড করে? ওই কোম্পানির পলিসির উপর। পলিসি থাকলে ট্রেনিং হবে, পলিসি না থাকলে ট্রেনিং হবে না। কথাটা কি বোঝা গেল? জি। 2 নাম্বার হলো আপনার আইডি কার্ড লাগবে কি লাগবে না এটা কই আছে? পলিসিতে আছে। আপনার নিয়োগপত্রে কি কি লিখে দেবে বা আপনার নিয়োগপত্র আদৌ পাবেন কিনা সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার এটা থাকবে কি থাকবে এটা পলিসির অংশ। আপনার ফ্যাক্টরিতে কয়টা আসবেন আর কয়টা যাবেন এটা পলিসির অংশ। ইভেন আপনি ফ্যাক্টরিতে চিৎকার করতে পারবেন কি পারবেন না এটাও পলিসির অংশ। আপনি কারোর সাথে খারাপ ব্যবহার বা হ্যারাসমেন্ট করতে পারবেন কি পারবেন না এটাও পলিসির অংশ। এবার আমরা একটা পলিসি নিয়ে এক্সাম্পল বোঝার জন্য যে আসলে পলিসি কাজ করে কিনা, ট্রেনিং যেমন পলিসি কাজ করে কি করে এটা আমরা বুঝে ফেলছি। একটা দিয়ে যদি এক্সাম্পল দিই, আমরা এবার একটা রিয়েল লাইফ এক্সাম্পল নিয়ে আরেকটু কাজ করার চেষ্টা করি। আমাদের এখানে মেয়ে এবং ছেলে দুজনেই কাজ করে, রাইট? আর জি। এখন একজন পুরুষ এবং একজন নারী যদি দুইজনকেই আমরা অপারেটর পজিশনে অ্যাপয়েন্টমেন্ট করি, স্যালারি কি কোনো ডিফারেন্স হয়? মানে সিনিয়র অপারেটর বা জুনিয়র অপারেটর বা অপারেটর যদি হয় মেয়ে এবং ছেলে, এখানে কি স্যালারি কোনো ডিফারেন্স হয়? না। হয়? হয় না? হয় না? বোর্ড হয় না? হয় না? নারী পুরুষের জন্য কোনো স্যালারি ডিফারেন্স নেই। এক্স্যাক্টলি। আগে প্রশ্ন হলো এটা যে নারী পুরুষ একই স্কেলের জন্য একই গ্রেডের জন্য কোনো স্যালারি ডিফারেন্স আছে কি নাই? এই 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 জায়গাটা সবাই একমত না দ্বিমত? একমত। এবার আসেন নারী এবং পুরুষ দুজনের ক্ষেত্রে মানে নারী প্লাস নারী স্যালারি ডিফারেন্স হইতে পারে, কিন্তু কিছু হইতে পারে আজকে কম বেশি। পুরুষ প্লাস পুরুষ স্যালারি ডিফারেন্স হইতে পারে কি জন্য? তাদের ক্ষেত্রে স্কিলের জন্য। এই ছাড়া কি আমাদের এই অপারেটর পজিশনে ছেলে অথবা মেয়ে অথবা ছেলে বা ছেলে অথবা নারী বা নারী স্যালারির কোনো বৈষম্য আছে? এটা কই থেকে আসলো? আবার বলেন এটা কই থেকে আসলো? এটা হলো এই পলিসির অংশ। সুতরাং এটা এটাই ইন্ডিকেট করে
যে এই ফ্যাক্টরির ভিতরে যতগুলো কার্যক্রম আছে এবং আপনি যতগুলো কার্যক্রম করবেন সব এই ফ্যাক্টরির পলিসির অংশ। আমি এবার আপনাদের র্যান্ডমলি 10টা বিষয় বলবো, এর ভিতরে যে কোনো একটা বিষয় আপনারা ক্যাপচার করতে পারেন যে এটা তো পলিসিতে নাই মনে হয়। এই রুমের টেম্পারেচার কি হবে, এটা পলিসির অংশ। এই রুমটা কি দিয়ে বানানো হবে, এটা পলিসির অংশ। এই রুমে কারা বসবে, এটা পলিসির অংশ। এই রুমে বসে কি করবে, কারা কারা আসবে, এটাও পলিসির অংশ। ফ্লোরে আপনি কোথায় বসবেন আর কোথায় বসবেন না, এটা পলিসির অংশ। ফ্লোরে আপনি কতটুকু দূরত্ব রেখে মানুষের সাথে কথা বলবেন, কি কথা বলতে পারবেন আর কি কথা বলতে পারবেন না, এইটাও পলিসির অংশ। আপনার জুনিয়র এবং আপনার সিনিয়র কার সাথে কিভাবে কথা বলবেন, এগুলো পলিসির অংশ। আপনারা এই যে 8-10টা বিষয় বললাম, এখানে কি কোনো দ্বিমত আছে? না এখন পলিসির নাম হয়তো ভিন্ন থাকতে পারে। কোনো পলিসি হতে পারে আপনার ডিসিপ্লিনারি অ্যাকশন পলিসি, কোনটা হতে পারে কম্পেনসেশন বেনিফিট পলিসি, কোনটা হেলথ এন্ড সেফটি পলিসি, কোনটা ফায়ার সেফটি পলিসি, কোনটা আইটি পলিসি। এখন বলতে পারে আইটি পলিসি আবার কি? আইটি পলিসি হলো ধরেন আমাদের এখানে আপনার একেবারে হেল্পার থেকে সিও পর্যন্ত লেভেল এখানে অনেকগুলো না, অনেকগুলো লেভেল আছে না? হেল্পার পরে অপারেটর, জুনিয়র অপারেটর, সিনিয়র অপারেটর, সুপারভাইজার, ইনচার্জ, তারপরে এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, জিএম, একবারে ডাইরেক্টর হয়ে গেছে শেষ করে সিও না? এই বেশ করে কিছু লেয়ার আছে না এখানে? আছে কি নাই? এখন কোন লেয়ারের কে ল্যাপটপ পাবে, কে ডেস্কটপ পাবে, কে কোনোটাই পাবে না, কার মেইলে অ্যাক্সেস থাকবে, কার মেইলে অ্যাক্সেস থাকবে না, এই বিষয়গুলো কোথায় ডিফাইন করা হয়েছে? মানে কোথায় লেখা আছে? কি পলিসিটা? কি পলিসি? পলিসিটার নাম হবে কি তবে? আইটি পলিসি। আইটি পলিসি। কি পলিসি? আইটি পলিসি। এটাই আমি বলতেছিলাম, পলিসি 1000টা থাকতে পারে এবং পলিসি সেকশন ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ সেগুলা নেম রিনেম থাকতে পারে। সো আজকের সামারি এটাই যে আমরা আজকে এইটুকু ভালো করে মাথায় নিলাম যে কমপ্লায়েন্স মানে হলো মানা। কি মানবেন? যেখানে ল অফ ল্যান্ড, অর্থাৎ যেই দেশে আপনি প্রতিষ্ঠান করছেন বা যেই প্রতিষ্ঠানের যেই দেশে আছে সেই প্রতিষ্ঠানের জন্য অ্যাপ্লিকেবল আইন, সেখানকার যত ধরনের এনজিও স্টেক হোল্ডার আছে তাদের যদি কোনো আইন থাকে যেটা লেজিসলেটিভলি বাধ্যতামূলক আপনার জন্য মানা, এবং আপনার কোম্পানি যে পলিসি প্রসিডিউর আছে পাশাপাশি ওই কোম্পানি যে কাস্টমারের জন্য কাজ করে সেই কাস্টমারের যদি কোনো প্রোটোকল, কোনো কোড অফ কন্ডাক্ট বা কোনো রিকোয়ারমেন্টস থাকে, এই সবগুলা মানা হলো সরাসরি কমপ্লায়েন্সের অংশ এবং এগুলাই হলো কমপ্লায়েন্স। এবং কমপ্লায়েন্সের বাংলা আজকে পর্যন্ত যদি কেউ জিজ্ঞাসা আপনি বলবেন হলো মান। কি মানা তখন বলে দিবেন। এইটুকু কি ক্লিয়ার না ক্লিয়ার না? সবাই একটু আওয়াজ দিয়ে বলে ক্লিয়ার না ক্লিয়ার? আমি কি পরের স্টেপ যাইতে পারি? কমনলি কমপ্লায়েন্স সম্পর্কে আরেকটু বিষয় আপনাদের জানিয়ে রাখা উচিত। আমরা সব সময় জানি একটা হলো সোশ্যাল কমপ্লায়েন্স, আরেকটা হলো টেকনিক্যাল, আরেকটা হলো এনভায়রনমেন্ট অথবা সাস্টেনেবিলিটিও বলে, তাই না? সাস্টেনেবিলিটি। এরপর আসলে সেফটি, হেলথ এন্ড সেফটি। সেফটির ভিতরে আছে হলো আপনার ফায়ার, ইলেকট্রিক, স্ট্রাকচার। এবং এই সেফটিটা একটা বড় একটা জায়গা ইন্ডাস্ট্রিতে। এখানে মূলত বলা হয় হেলথ এন্ড সেফটি। হেলথ এন্ড সেফটি যে পার্টটা বলা হয় এর ভিতরে এটা অনেক বেশি ঢুকে আছে। এগুলা কি একটু ইন জেনারেল বলে নেই। যেমন ধরেন এখানে বলা হয় থাকে ফোর্স লেবার করা যাবে না, ফোর্স লেবার করা যাবে না, কাজের সময় নির্ধারিত থাকতে হবে, আপনার হ্যারাসমেন্ট করা যাবে না। এখানে বলা হয় আপনার রেসপেক্ট টু ইচ আদার্স থাকতে হবে। এখানে বলা হয় ইথিক্যাল পারচেজ, ইথিক্যাল নেগোসিয়েশন, ইথিক্যাল কমপ্লায়েন্স এনশিওর করা। এরকম করে 10 থেকে 12টা এরিয়া কোড অফ কন্ডাক্ট প্রত্যেকটা ফ্যাক্টরি থাকে। এবং এই ফ্যাক্টরিগুলো নরমালি যেই স্ট্যান্ডার্ডগুলো নিয়ে কাজ করে বা মানে সেগুলো আসলে হলো আপনার বিএসসিআই অথবা ইটিআই অথবা বিডব্লিউপি, বাংলাদেশে বেটার ওয়ার্ক নিয়ে কাজ করে। এবং এসএলসিতে আরেকটা জায়গা আছে। এই জায়গাগুলো থেকে স্ট্যান্ডার্ডগুলো আলটিমেটলি চলে আসে বা এইগুলাকে নিয়ে আসলে সোশ্যাল কমপ্লায়েন্সে কাজ করে। মোর ইনটু এই জায়গাটাই। টেকনিক্যাল কমপ্লায়েন্স আমি একটু বলে দেই। আমরা সবাই তো জানি কম বেশি কিউএমএস, তাই না? কিউএমএস বা টেকনিক্যাল যে জায়গাটা সেটা কাজ করে মোর ইনটু আপনার সেখানেও 10-12টা এরিয়া আছে। সেখানে আপনার পলিসি প্রসিডিউর আছে, রিস্ক অ্যাসেসমেন্ট আছে,
সেখানে হইলো আপনার প্রোডাক্ট সেফটি আছে, প্রোডাক্টের রিকভারি আছে, প্রোডাক্টের বেশ কিছু আসপেক্ট নিয়ে ওখানে কাজ করে এবং সেখানে মোর ইনটু প্রোডাক্ট কমপ্লায়েন্স নিয়ে হাইলাইট হয় এবং প্রোডাক্ট সেফটি নিয়ে হাইলাইট হয়, যেটা আমরা কিউএমএস বা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে পেয়ে থাকি। 3 নাম্বার যেটা আমরা বলতেছি সেটা হলো এনভায়রনমেন্ট বা সাস্টেইনেবিলিটি বা এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি অথবা সাস্টেইনেবিলিটি। সাস্টেইনেবিলিটি এটা একটা বাংলা শব্দ যদি নেন, হ্যাঁ, তার মানে লং লাস্টিং করে, গ্রহণযোগ্য, দীর্ঘ পরিকল্পনা নিয়ে কাজ করে, স্থায়িত্ব বা দীর্ঘস্থায়িত্ব নিয়ে যেটা কাজ করে বা টেকসই বা মজবুত যদি কোনো বিষয় বোঝায় তাহলে সেটারে বা ইংলিশে বলে সাস্টেইনেবিলিটি। তবে এই ইন্ডাস্ট্রির এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটিকে এইটার সাথে একটা সরাসরি মার্জ বা লিঙ্ক আপ করা হয়েছে। এটাকে আপনি যদি এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি বুঝেন ইন জেনারেল যতটুকু আমরা জানলে চলবে সেটা হলো এই জায়গাটাতে আমরা কাজ করি, এই জায়গাটাতে আমরা কাজ করতেছি, এখানে কিন্তু একটা বাতাস আছে, আছে না নাকি? এখানে একটা এয়ার এর লেভেল আছে, হ্যাঁ, এখানে একটা এয়ার এর লেভেল আছে, এখানে একটা এয়ার আছে, এর ভিতরে আবার পানিও আছে, বাতাস আছে, পানিও আছে, আপনারা আমি দেখি না কিন্তু এখানে আছে। কেমনে বুঝবেন? এক্সাম্পল বলি আমি, ধরো এটা একটা সেন্ট্রাল এসি সিস্টেম, এই যে দেখেন এখানে এসির যে আউটপুটটা আছে এখান থেকে বেসিক্যালি সে টাইনা নিয়ে যাচ্ছে আপনার পানি এবং বাতাসের একটা বড় অংশ, এবং বাহিরে দেখবেন লাইন দিয়ে টপ 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 করে পানি পড়ে, আপনারা আমি কিন্তু দেখি না, দেখি কি দেখি না। সো এখানে যে বাতাস আছে, পানি আছে, এখানে যে শব্দ তৈরি হয়, এখানে আপনার যত ধরনের এনার্জি ইউজ হয়, যেমন বিদ্যুৎ ইউজ হচ্ছে, হ্যাঁ, এখানে পানি ইউজ হয়, যত ধরনের ইউজ আছে এটার কতটা কম এফিসিয়েন্সি নষ্ট করে, সরি যতটা বেশি এফিসিয়েন্সি করে ম্যাটেরিয়ালের ব্যবহার কমানো যায় সেটাকে আমরা ইন জেনারেল পরিবেশের উপর গুরুত্ব দিই। আমি একটু এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে চাই এখানে, সেটা হলো যেমন ধরেন পানি, শুধু একটা বিষয় দিয়ে আজকে পরিবেশের বিষয়টা শেষ করে দেই। পানি ধরেন আপনার ফ্যাক্টরিতে দৈনিক 50,000 লিটার পানি লাগে, 50,000 লিটার পানি লাগে, তো এর ভিতরে ধরেন 30,000 লিটার চলে যায় হলো অপারেশনে, মানে ওয়াশে আয়রনে বিভিন্ন জায়গায় চলে যায়, আর 20,000 লিটার হলো আপনার মানুষ খায় এবং আরো বিভিন্ন জায়গায় ওয়েস্ট হয়ে যায়। সো মোট 50,000 লিটার পানি আপনার ফ্যাক্টরিতে প্রডিউস হয় বা দৈনিক ইউজ হয়, প্রডিউস না দৈনিক ইউজ হয়। এখন দেখেন দিন শেষে এই 50,000 লিটার আসলে কই যায়? আলটিমেটলি ড্রেনে চলে যাচ্ছে, রাইট না? মানে আপনার মেশিন বলে মানুষের খাওয়ার পরে বলে, খাওয়ার পরে কই যায় পানি? ইউরিন। খাওয়ার পরে কি হয়? ইউরিন। ওয়াশরুমে ফ্ল্যাশ করার পরে কি হয়? আলটিমেটলি ওয়েস্ট। এটা কই যায়? সব আলটিমেটলি আমার সুইচ সিস্টেমে চলে যায় অথবা ড্রেনেজ সিস্টেমে চলে যায়। এখন এই পানিটা 50,000 লিটারের হয়তো 20% প্রসেসেই থাকে, যেমন গার্মেন্টসও কিন্তু একটা পানি আটকে, মানুষের শরীরেও একটা পানি আটকে, কিন্তু একটা পার্সেন্টেজ পানি তো আলটিমেটলি ড্রেনে যায়। আমরা ধরে নিলাম এটা যদি 40% সিস্টেমে থাকে, মানে প্রসেসে যদি 40% থাকে 60% বাইরে হয়ে যায়, তাহলে 50,000 60% কত? 30,000। তার মানে এই 30,000 লিটার পানি আলটিমেটলি আমার ওয়েস্ট হচ্ছে। এইটারে যখন আমি আবার রিসাইকেলের অপশন রাখবো, ধরুন এটা আমি পানিটা রিসাইকেল করলাম, রিসাইকেল করে আমি আবার এটা ওয়াশরুমে দিলাম, অথবা এটা আমি সরাসরি গাছ লাগাইলাম, পরিবেশে দিলাম, অথবা এটা আমি এমন ভাবে রিফাইন করলাম এই পানিটা আবার খাওয়ার যোগ্য করে ফেললাম, তাহলে এই পানিটাকে আমি আবার এই 30,000 এর ভিতরে যখন প্রসেস করছি উপযোগী বা ব্যবহার উপযোগী করলাম, ফাইনালি 5,000 যে লিটার আছে এটা আমি দেখলাম যে এটা পরিবেশের জন্য এখন পরিপূর্ণ বানালাম, আমি এটা গাছ লাগানোর জন্য দিয়ে দিলাম বা চাষের জন্য দিয়ে দিলাম, অথবা আমি এটা যদি চাই ফাইনালি এটা আমি পরিবেশও দিয়ে দিতে পারি। এই যে সিস্টেমটা, এটাই মূলত এনভায়রনমেন্ট আমাদেরকে মানে এখানে সাপোর্ট করে, বা এনভায়রনমেন্ট মূলত কাজই আসলে এই জায়গা। এটা আমি শুধু পানি ধরলাম, এটা হইতে পারে বিদ্যুৎ, এটা হইতে পারে ডিজেল, এটা হইতে পারে ইলেকট্রিসিটি, যে কোনো কিছু। সবাই একটু দাঁড়াই, সবাই যদি আমরা দাঁড়াই, আমরা মোটামুটি দেখলাম সোশ্যাল কমপ্লায়েন্স মূলত আমাদের ফোকাস ছিল কমপ্লায়েন্স, সেটা নিয়ে আমরা দীর্ঘ সময় নিয়ে আলোচনা করে বুঝলাম। পরবর্তীতে আমরা সোশ্যাল কমপ্লায়েন্স নিয়ে একটু বোঝার চেষ্টা করলাম, টেকনিক্যাল কমপ্লায়েন্স বা কিউএমএস পার্ট নিয়ে আমরা কিছুটা বোঝার চেষ্টা করলাম। ফাইনালি আমরা পরিবেশ নিয়ে একটু আইডিয়া নিলাম। পরিবেশ আমরা শুধু একটা উপাদান নিয়েছি, সেটা হলো পানি। এখানে বিদ্যুৎ হইতে পারতো, এখানে ডিজেল হইতে পারতো, এখানে আপনার ন্যাচারাল বিদ্যুৎ কালেকশনের বিষয় হইতে পারতো, যেমন সোলার সিস্টেম হইতে পারতো,
এখানে আমরা যে মেশিনারিজ ইউজ করি যেমন সার্ভো টাইপ মেশিন অথবা হেভি এফিসিয়েন্সি ড্রাইভ মেশিন সেগুলো হইতে পারতো। এরকম যে কোনো এলিমেন্ট না বলে আমি শুধু পানি নিয়ে একটা আপনাদেরকে আন্ডারস্ট্যান্ডিংটা দিলাম, যেটা আমাদেরকে ইন্ডিকেট করতেছে যে আমরা এটাকে ব্যবহার তো করতেই হবে, কিন্তু ব্যবহার করার পরে সেখান থেকে আবার কিভাবে রিপ্রোডিউস রিইউটিলাইজেশন করা যায়, ইভেন এই 50,000কে কিভাবে পরের মাসে বা পরের বছরে বা তার পরের বছরে বা 5 বছর টার্গেটে কিভাবে পার ডেটারে 40,000 নিয়ে আসা যায় বা 30,000 নিয়ে আসা যায়, সেই ধরনের মেশিনারি ইনস্টল করা বা প্রসেস ইনস্টল করা বা সচেতনতা তৈরি করা, এটা কিন্তু অনেকগুলো বিষয়কে নিয়ে এটাকে রিডিউস করে বা কমায়। তো আমরা সর্বশেষ সেফটি, এখানে সময় একটু কম নেই, সেফটিতে আমরা ফায়ার সেফটি আইডিয়াটা আমি একটু আগেই দিয়েছি যে এখানে রাস্তা থাকতে হবে, এখানে এক্সিট থাকতে হবে, এখানে আগুন লাগলে সেটার কলিং সিস্টেম যাইতে হবে, ইনফরমেশন যাইতে হবে। এই বিষয়গুলো আসলে সবই আমাদের আইনে দুইভাবে আছে, একটা হলো আপনি সরাসরি যদি শ্রম আইনে যান বা ব্যবসা অ্যাক্টে যান সেখানেও পাবেন, এছাড়াও আমাদের বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড আছে সেখান থেকেও নিতে পারেন, ইভেন এমএফপি আছে আমরা সেখান থেকে আমরা নিতে পারি। তো এই বিভিন্ন জায়গায় বিশেষ করে ফায়ার, ইলেকট্রিক এবং স্ট্রাকচারাল সেফটি নিয়ে কাজ করে। আর আপনারা ইন্ডাস্ট্রিতে নরমালি আরএসসির একটা নাম শুনে থাকবেন, আরএসসি অথবা অ্যাকর্ড। তো এই বেসিক্যালি অ্যাকর্ড হলো গত 10 বছর বা 8 বছর বাংলাদেশ 10-12 বছর কাজ করছে রানা প্লাজার পর থেকে, লাস্ট 2-3 বছর ধরে আরএসসি আমাদের সাথে কাজ করে, একই বডি অলমোস্ট, কিছুটা প্রসেস এবং পলিসি চেঞ্জ হয়ে নাম হচ্ছে আরএসসি। তো এই হলো আমাদের মোটামুটি একটা জেনারেল আইডিয়া আমরা নিলাম আজকে।